সংযুক্ত হয়েছি। জীবন, যুক্তি, জিজ্ঞাসা নিয়ে আমাদের এই পথ চলা। আমাদের এই শহুরে জীবনে বন এবং বন্যপ্রাণীর সাথে সংযুক্ত করে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শুধুমাত্র একটি শিল্পকর্ম নয়, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির মাধ্যমে আমাদের ভাবিয়ে তোলে আমাদের বন এবং বন্যপ্রাণী আমাদের জীবনের কতটা প্রয়োজনীয়তা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আজকে সংযুক্তের স্টুডিওতে আমরা সংযুক্ত করেছি বাংলাদেশের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার মোহাম্মদ আদনান সাহেবকে। মোহাম্মদ আদনান সাহেব, আপনাকে স্বাগতম সংযুক্তের স্টুডিওতে। ধন্যবাদ। শুরুতেই মোহাম্মদ আদনান সাহেব, আমরা এই জিনিসটা জানতে চাবো যে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হয়ে ওঠার গল্পটা শুনতে যাচ্ছি। গল্পটা আমার ঠিক ছোটবেলা থেকেই প্রাণীদের প্রতি অনেক দুর্বলতা। মানে ওই সময়টাকার কথা বলছি, যখন বাচ্চা বয়সে কেউ কোনো বল, গাড়ি বা বিভিন্ন খেলনা নিয়ে খেলে। সেই সময় থেকে আমার কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, পাখি এগুলো নিয়ে খেলার একটা প্রবণতা ছিল। তখন থেকে প্রাণীদের প্রতি একটা দুর্বলতা। আমার নানি গরু, ছাগল, হাঁস, মুরগি অনেক কিছু পালতেন। আমার নানি টিয়া পাখির ছানা পুষতেন, কাকের ছানা পুষতেন। তো গাছ থেকে কোনো কাকের ছানা পড়ে গেলে বা পাখির ছানা পড়ে গেলে আমার নানি সেগুলোকে পুষতেন। আমি যেহেতু নানি বাড়িতেই বড় হয়েছি, তো আমার নানিকে দেখে এগুলো শেখা। আমার নানি রাস্তায় হাঁটা চলাফেরা করছে, বাম ঘাড়ের উপরে একটা কাক, ডান ঘাড়ের উপরে একটা টিয়া পাখি, বা গাছ থেকে কোনো পাখিকে ডাক দিলে পাখি আমার নানির হাতে এসে খাবার খেয়ে চলে যেত। কারণ নার্সিং করেছিল ওগুলোকে আমার নানি। তো ঠিক ওই ছোটবেলায় আমার ভিতরে এই আগ্রহটা আমার নানির কাছ থেকে মানে জন্ম নেয়। আর আমার আম্মুর প্রচুর ছবি তোলার ইচ্ছা ছিল। আম্মু সবসময় ছোটবেলা থেকেই দেখে আসছি, বাসায় ক্যামেরা ছিল, ফিল্ম ক্যামেরা। সেই ক্যামেরা দিয়ে সবাই মা খালারা ছবি তুলে প্রিন্ট করে অ্যালবামে করে রেখে দিত। বাসায় কোনো মেহমান আসলে একের পর এক অ্যালবাম সামনে দেওয়া হতো, দেখো। বুঝতে তো পেরেছি। এরকম অনেকের ফ্যামিলিতে এটা ছিল, তখন ওইটারই চল ছিল। তো ওই যে ছবি, ছোটবেলা থেকেই সেই হিসাবে মা খালারা দাঁড়াইলে আমার হাতে ক্যামেরা দিয়ে বলতো যে ছবি তুলে দাও। তো আমি দুই একটা আমার মায়ের ছবি তুলে বাকি ছবি কুকুর, বিড়াল, হাঁস, মুরগি তাদের এইভাবে তোলা শুরু করতাম। তো এখান থেকে আসলে ছোটবেলা থেকেই ওই ভালো লাগাটা। তারপরে আস্তে আস্তে বয়স বেড়েছে, ক্যামেরা চেঞ্জ হয়েছে, প্রফেশনাল ক্যামেরা যোগ হয়েছে। আর ডিজিটালে চলে আসার পরে ডিজিটাল ক্যামেরা যোগ হয়েছে, বড় লেন্স যোগ হয়েছে। এইভাবেই চলছে, এইভাবেই শুরু। আদনান সাহেব, আমরা আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আপনার অ্যালবামগুলোতে এই মানে প্লেস গুলো আপনি কিভাবে খুঁজে পান বাংলাদেশে? এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ছবি তোলার প্লেস গুলা কোথায় কোথায়, এ ব্যাপারে একটু জানতে চাচ্ছি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির প্লেস, ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় যে প্লেস ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, সেটা হচ্ছে আমাদের সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, মানে শ্বাসমূলীয় বন এক। আর সিলেট বিভাগীয় বনাঞ্চল, আমাদের সিলেট বিভাগে হবিগঞ্জ থেকে শুরু করে একদম সিলেট পর্যন্ত অনেকগুলো বনাঞ্চল আছে। এর ভিতরে মৌলভীবাজারে রয়েছে, হবিগঞ্জে রয়েছে, সিলেটে রয়েছে। আর এইদিকে আছে পার্বত্য অঞ্চলের বনাঞ্চল, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, তারপর হচ্ছে আপনার কক্সবাজার, সবগুলো এগুলো কিন্তু পাহাড়ি বন। তো এই বনগুলোতেও অনেক বৈচিত্র্যময় বন্যপ্রাণীর বাস রয়েছে। তো বাংলাদেশে যদি আমরা ওইভাবে ভাগ করি, তাহলে তিনটা জায়গা সবচেয়ে বেশি বন্যপ্রাণী রয়েছে: পার্বত্য অঞ্চলের বনাঞ্চল, সুন্দরবন, আর সিলেট বিভাগীয় বনাঞ্চল, আর পার্বত্য বিভাগ। এই এই তিনটা জায়গায় সবচেয়ে বেশি। আমি আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছে, ঢাকার আশেপাশে কি এরকম কোনো প্লেস আছে কিনা যেখানে মানুষ প্র্যাকটিস করতে পারে, যেদিকে মানুষ যে ওয়াইল্ড লাইফ ছবি তুলতে পারে, এরকম ঢাকার আশেপাশে? কারণ আমরা জানি গাজীপুর এই জায়গাতেও প্রচুর বনায়ন আছে। এই জায়গা তো কি আপনার কাছে কি মনে হয় যে ঢাকার আশেপাশে কোন কোন প্লেস গুলো আছে? আর ঢাকার আশেপাশে না, একদম ঠিক ঢাকা সিটির ভিতরেই রয়েছে। এবং বাংলাদেশে যারা বন্যপ্রাণী বা পাখির ছবি তোলার সাথে জড়িত, তাদের সবচেয়ে প্রিয় জায়গা প্রথমত হচ্ছে আমাদের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। ওখানে প্রায় 200 প্রজাতির বেশি পাখির ছবি তোলার রেকর্ড আছে। আর আছে হচ্ছে রমনা পার্ক। এই দুটো ঢাকার একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। এছাড়া ঢাকাতে কেরানীগঞ্জ, কেরানীগঞ্জে অনেক অনেক পাখি, ধরেন শীতকালেও আসে, তারপরে সামারেও ভালো ভালো পাখি পাওয়া যায়। ভালো ভালো বলতে আমি বোঝাচ্ছি যে মাইগ্রেটরি বার্ড, যারা বাংলাদেশে ওই বাংলাদেশে সময়গুলোতে আসে আসে। শীতের সময়টাতে? শীতের সময়তে বা বাংলাদেশে দুই সময় পাখি আসে, শীতে কিছু টাইপের পাখি আসে, আবার আপনার সামারেও বা বর্ষায়ও কিছু পাখি আসে। তো দুইটা শীতে পাখিদের আনাগোনা একটু বেশি। শীতের পাখিগুলো সবসময় বড় হয়, হাঁস বুঝতে টাইপের পাখি, এই জন্য মানুষ আচ্ছা। এটাকে দেখতে পারে। মানে ফাঁকা জায়গায় ওরা পরে খালে বিলে পড়তেছে,
আর যেগুলো অন্যান্য সময় আসা পাখির বেশিরভাগ পাখি ঝোপ, যে বনগুলো আছে ঝোপের মতো বন বা ফরেস্ট ওরিয়েন্টেড পাখিগুলো আসে, এই জন্য মানুষ এটাগুলোকে দেখতে পায় অনেক কম। এই পাখিগুলো অনেক ছোট সাইজের পাখি। আমার কাছে মনে হয় যে এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গেলে অনেক স্টাডির প্রয়োজন হয়। যেমন কখন কোন পাখি আসবে, কখন প্রজাপতি হবে, কখন কোথায় গেলে আ আ এই নদীতে কুমির পাওয়া যাবে, কোন প্লেসটাতে গেলে বানর পাওয়া যাবে। এটা আপনার মন্তব্য জানতে চাচ্ছিলাম এই বিষয়ে যে জি, জি, আপনার আপনি কাছে কি মনে হয়? আপনি একদম ঠিকই বলছেন। শেখার আসলে কোনো শেষ নেই। জি, এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা টোটালি একটা প্র্যাকটিসের ব্যাপার। যে যত বেশি প্র্যাকটিস করবে, তার স্কিল ডেভেলপ তত বেশি হবে। সে সবার চেয়ে ভালো করবে। এটা একটা ব্যাপার। আরেকটা বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে লাক। এমনও আছে যে আমি টানা ১০ বছর সুন্দরবন গেলাম। জি। একটা বাঘের ছবি তোলার আমার হয়তো খুব স্বপ্ন যে সুন্দরবনে বাঘের ছবি তুলবো। আমি ১০ বছর, ১২ বছর, ১৫ বছর শত, শত বার গিয়েও সুন্দরবনের বাঘের সাথে কখনো দেখা হলো না। কিন্তু যে ১ম বার সুন্দরবন গেছে, সে মোবাইলে সুন্দরবনের বাঘের ছবি তুলে আনতে পেরেছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভাগ্যের বিষয়। কিন্তু যদি আপনার স্কিল না থাকে, ভাগ্য কিন্তু সবসময় সুপ্রসন্ন হবে না। হবে না। ওই একটা ছবি নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। তো যদি আপনার জানার আগ্রহ থাকে একটা প্রাণী সম্পর্কে, যে প্রাণীটা কি খায়? এই প্রাণীটার খাবারটা কি? যেমন আমরা যেটা করি, ধরেন আমরা একটা হনুমানকে টার্গেট করেছি বা উল্লুককে টার্গেট করেছি। উল্লুক হচ্ছে বিশ্বব্যাপী মহাবিপন্ন একটা প্রাণী। যেটা আমাদের বাংলাদেশের প্রাণী। সমগ্র বিশ্বব্যাপী মহাবিপন্ন। বাংলাদেশে কি উল্লুক পাওয়া যায়? জি, বাংলাদেশে উল্লুক পাওয়া যায়। সিলেট বিভাগীয় বনাঞ্চল এবং পার্বত্য বিভাগীয় বনাঞ্চলে উল্লুক পাওয়া যায়। এবং সিলেট বিভাগীয় বনাঞ্চল যেমন লাউয়াছড়া বন, মৌলভীবাজারের, এখানে উল্লুকের সংখ্যা অন্যান্য বনাঞ্চলের চেয়ে অনেক ভালো। উল্লুকের সংখ্যা। উল্লুকের মতো একটা প্রাণী, ধরেন আপনি বনে আপনি টার্গেট করেছেন উল্লুকের, আপনি ছবি তুলবেন। তাহলে আপনাকে জানতে হবে উল্লুকের পছন্দের খাবার কি? উল্লুক ডুমুর সহ, তারপরে বটফল, চাপালিশ, তো এই খাবারগুলো খেয়ে থাকে। তাহলে আপনাকে বনের ভিতরে ডুমুরের গাছ কোথায়, কোথায় আছে আপনাকে জানতে হবে। ওর আপনার খাদ্য অভ্যাস যদি আপনি জানেন, তাহলে উল্লুককে খুঁজে পাওয়া আপনার জন্য অনেক সহজ হবে। তো এইভাবে একটা প্রাণী সম্পর্কে আপনি যত বেশি জানবেন, তত তার কাছে আপনি যেতে পারবেন এবং যত কাছে যেতে পারবেন, তত ভালো ছবি আপনি নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গিয়ে আপনার কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে? এই ব্যাপারে কোনো গল্প? অসুবিধা আমি আহ যেহেতু আমি সরীসৃপ নিয়ে বেশি কাজ করি। সরীসৃপ গবেষণা বা আপনার কুমির ফার্মিং এর সাথে আমি ওইদিকেই জড়িত। আসতাম, আসতাম। তো আপনার আমি অসংখ্যবার সাপের কামড় খেয়েছি খুব কাছ থেকে ছবি তুলতে গিয়ে। আবার সবচেয়ে যেটা বড় স্মৃতি বা দুঃখের স্মৃতি বলতে পারেন, আমি সুন্দরবনে মৌয়ালদের সঙ্গে গিয়েছিলাম মৌচাক কাটার ছবি তোলার জন্য। কারণ মৌয়ালদের মানে এটা আমার কাছে পৃথিবীর যদি শ্রেষ্ঠ ১০ টা ঝুঁকিপূর্ণ কাজ থাকে তার ভিতরে এটা একটা। যে মৌয়ালরা সুন্দরবনে মৌচাক কিভাবে কাটে বা কি কষ্ট করে পরিশ্রম করে কাটে, যেখানে বাঘের ভয়, যেকোনো সময় যেকোনো দিক থেকে বাঘ এসে টেনে নিয়ে যেতে পারবে। এটা কোনো ফাঁকা মাঠ না। ঝোপঝাপড়ের ভিতরে বা ডেনসিটি ওয়ালা বনের ভেতরে মধু কোথায় আছে মৌচাক খুঁজে বের করা। তারপরে ওই কাঁচা পাতা, শুকনা পাতা বন থেকে একসাথে করে একটা আপনার তৈরি করা, ওখানে আগুন দেয়া। মশালের মতো রেডি মশলার মধ্যে কাঁচা পাতা, শুকনো পাতা এক জায়গায় করে, তাহলে যাতে ধোঁয়াটা যাতে বের হবে। ধোঁয়াটা জি। অনেক বেশি হয়। তো জি। এইভাবে যাওয়া ১০ দিন, ১৫ দিন, ১ মাস, ২ মাস একবারে নৌকা নিয়ে বের হয়ে যাওয়া। সেই নৌকাতে তাদের থাকা, খাওয়া-দাওয়া, নদীর মাছ ধরে সেখানে খাচ্ছে। বাসা থেকে কিছু শুধুরা নিয়ে আসছে তেল, লবণ, আলু আর চাউল। আর কিচ্ছু আনে না। মাছ নদী থেকে ধরতে পারলে খাওয়া, না হইলে খাওয়া নাই। আর আপনার বন থেকে লাকড়ি সংগ্রহ করে নৌকাতে রান্না করা। তো একদল কাজ করে, একদল ঘুমায়। এইভাবে তারা বিশ্রাম করে। একসাথে সব লোক ঘুমাইলে কাউকে বাঘে টেনে নিয়ে গেলে কেউ টের পাবে না। তো আমি মলদের সাথে বেশ কয়েকবার গিয়েছিলাম সুন্দরবনে। তো মলদের সাথে আ হানি হান্টিং এর ছবি, আমরা এটাকে হানি হান্টিং বলি, মধু আহরণ। তো হানি হান্টিং এর ছবি তুলতে গিয়ে আমি ৮৭ টা মৌমাছির কামড় খেয়েছিলাম। একসাথে ৮৭ টা মৌমাছির। এটা ২০১৫ সালের ১লা এপ্রিল তারিখ। তারিখটাও মনে আছে। হ্যাঁ, আমার মনে আছে কারণ কারণ ইনসিডেন্টটা অনেক বড় ছিল না, না? এটা মনে থাকার কারণ হচ্ছে আ বাংলাদেশ সরকার বা বাংলাদেশ বন বিভাগ শুধুমাত্র এপ্রিল মাসের ১ তারিখ থেকে জুন মাসের ১ তারিখ, এই ২ মাস, এপ্রিল এবং মে, এই ২ মাস হচ্ছে আপনার
লাইসেন্স দেয় মৌমালদেরকে মধু সংগ্রহ করার জন্য। তো প্রতি বছরের এপ্রিলের ১ তারিখ থেকে মের শেষ দিন পর্যন্ত ৩০ বা ৩১ মে, যেদিন মে মাসের শেষ তারিখ, এই সময়টা মধু শুধু সংগ্রহ করা যায়। তো আমার ওইটা ১ম দিনেই আমরা গিয়েছিলাম, এইজন্য তারিখগুলো আমার মনে আছে। আচ্ছা, 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 তো আচ্ছা। সেখানে ৮৭ টা কামড় খেয়েছিলাম মৌমাছির, এবং আমরা কিন্তু পুরা নেট, পুরা বডিতে নেট করা, হাতে গ্লাভস-ট্লাভস সব ছিল। তারপরেও হ্যাঁ, ৮৭। তারপরও ২৭ টা কামড় খেয়েছিলাম এইভাবে যে আপনার আমার সাথে অনেক বাংলাদেশের সিনিয়র ফটোগ্রাফার ছিলেন। আমি তাদের সঙ্গেও গিয়েছিলাম। তারা আমাকে বলেছিল যে এরকম মৌমাছি কখনো কামড়ায় না। কারণ যারা মৌয়াল তাদের তো কোনো প্রোটেকশন নেই। যে গাছে ধোঁয়া দিচ্ছে, কারু দিচ্ছে বা ধামা ধামা সম কারু, কারু বলে, কারু দিচ্ছে। তো সে সর্বোচ্চ একটা গামছা নিয়ে মুখে পেঁচে। তারা কিন্তু লুঙ্গি ছোট করে কাঁচা কাঁচা বাঁধা, স্যান্ডো গেঞ্জি বা খালি গায়ে এইভাবে করে কিন্তু ফেসটা একটু ঢাকে, চোখ বের হয়ে থাকে, একটা গামছা এভাবে মুড়ি দেয়। তো তাদের কিছু হয় না। তো সেই জায়গা থেকে আমাকে আমি আমি জেনেছিলাম যে মৌমাছি কিছু বলে না। তো হঠাৎ একটা মৌমাছি আমার এখানে পড়ে, গ্লাভসের উপরে। দেখি মৌমাছিটা গ্লাভসের উপর পড়েছে, আমাকে কামড় দিচ্ছে, হুল ফুটিয়ে দিল। আমি দেখি প্রচুর ব্যথা করছে আমার। তো ওই যে একটু আগে প্রশ্ন করলেন যে প্রাণী সম্পর্কে জানতে হবে যেকোনো প্রাণী। তখন আমার মৌমাছি সম্পর্কে এত স্টাডি ছিল না। আচ্ছা। তো আমি মৌমাছি যখন দেখি আমাকে কামড় দিচ্ছে, আমি আমার গলায় কয়েকটা ক্যামেরা, ২ সাইডে ক্যামেরা। আমি ডান হাত দিয়ে ওই মৌমাছিটাকে এইভাবে পিষে মেরে ফেলি। এইভাবে পিষে মেরে ফেলি। তো এক মৌমাছি আরেক মৌমাছির সাথে যে সংযোগ স্থাপন করে, কানেক্টেড। ফেরোমন নামে একটা পদার্থ আছে, সেটাও নির্গত করে দেয়, যেটা আমরা বুঝতে পারি না। বুঝতে পারেন। তো যে আমার উপর আক্রমণ হয়েছে। তখন ও যখন ফেরোমনটা ছেড়ে দেয়, তখন হাজার লক্ষ মৌমাছি এসে আমার উপর অ্যাটাক করে। তো অ্যাটাক করে আমি ওই বনের ভিতরে হাঁটার সময় আমার নেটের এই পিছনের অংশটা গাছের ডাল লেগে ছিঁড়ে গেছিল। একটু ফাঁকা হয়ে গেছে। আমি ওটা খেয়াল করিনি। তো সমস্ত মৌমাছি এদিক দিয়ে ঢুকে যায়। ঢুকে যায় আমার পুরা বডিতে। মানে আমার ধারণা কামড়িয়েছে তো প্রচুর, মানে অসংখ্য। কিন্তু যখন কামড় খাওয়া শেষে আমরা জাহাজে ব্যাক করি, তখন আমি শরীরের বেশিরভাগ কাপড় খুলে যখন দাঁড়াই, আমার শরীর থেকে হুল বের করা হয় ৮৭ টা। ৮৭ টা হুল আমার পুরো বডিতে ফুটেছিল। তার মানে অসংখ্য তো ছিল। কামড়িয়েছে অনেকগুলো, সেগুলো হুল হয়তো পড়ে গেছে পড়ে বা গেছে। মৌমাছি হুল না দিয়েই কামড় দিয়ে চলে গেছে এরকম। কিন্তু হুল পাওয়া গেছে ৮৭ টা। তো এরকম আমি মৌমাছির কামড় খেয়েছি। হসপিটালাইজ হইতে হয়েছিল। না, হসপিটালাইজ হইতে হয়নি। আমাদের সাথে কিছু ফরেনার ছিল ওই ট্রিপে। আচ্ছা। আর আমাদের সাথে বাংলাদেশের কিংবদন্তি তুল্য ফটোগ্রাফার ছিলেন ডাক্তার রোনাল্ড হালদার ওই ট্রিপে। তো ডাক্তার রোনাল্ড হালদার উনি প্রধানমন্ত্রীর ওরাল সার্জন। আচ্ছা। বাংলাদেশের অনেক বিখ্যাত একজন ডাক্তার, এবং ধরেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির বলা যায় যে উনি অগ্রদূত। উনাকে ফলো করেই আমরা আসলে বাংলাদেশে। বাংলাদেশ, আর উনার লেখা বই বার্ডস অফ বাংলাদেশ বইটাকে বাইবেল ধরা হইতো পাখির ছবি তোলার জন্য বা পাখি চেনার জন্য। তো দাদা আমাদের সঙ্গে ছিলেন। তো উনি যেহেতু ডাক্তার, তো একটা ফরেনার কামড় খেয়েছিলেন ২ টা। তো ২ টা কামড় খেয়েই তার, মানে আমার সঙ্গে উনি কামড় খেয়েছেন। উনার শ্বাস-প্রশ্বাসের সমস্যা হচ্ছিল। পরে আচ্ছা। কোস্ট গার্ডের ওয়াটার অ্যাম্বুলেন্স ডেকে উনাকে সেটাতে উঠিয়ে দেয়া হয়েছিল। তো তখন আমার ফিলিং খুব খারাপ ছিল যে আমি দেশি এতগুলো কামড় খেলাম। আমাকে নিয়ে কেউ কিছু ভাবছে না। উনি মাত্র ২ টা কামড় খেলো। উনি বিদেশী বলে, ওটা ওয়াটার হ্যাঁ, অ্যাম্বুলেন্সের উনাকে নিয়ে ব্যবস্থা যে করে। হাসপাতালে নিয়ে চলে গেল। তো তখন আমি আসলে আর আমার ইমোশনটাকে ধরে রাখতে পারিনি। চিৎকার করে কেঁদে দিয়েছিলাম। তো পরে আমি জানলাম যে আমার যেহেতু অ্যালার্জি নাই বডিতে, শুধু আমি যে কামড়গুলো খেয়েছি এটার জন্য আমার ব্যথা করবে। কিন্তু কোনো ক্ষতি হবে না। কিন্তু যাদের অ্যালার্জি আছে, উনি কামড় খেয়েছিল সম্ভবত হাতে একটা আর কোমরে একটা। কিন্তু উনার চোখ মুখ এভাবে ফুলে গেছিল। লাল ছোপ পুরা বডিতে। তখন দাদা বুঝতে পেরেছিল যে উনার শ্বাসকষ্ট হচ্ছে, উনার একটা সমস্যা হবে। তো সেদিন আমি জেনেছিলাম যে অ্যালার্জি যাদের আছে তারা বেশি আক্রান্ত হয়। আর যাদের অ্যালার্জির সমস্যা নেই, তাদের আক্রান্ত হচ্ছে সাধারণ কামড় খাওয়ার মতো। আমরা অনেক ভালো একটা ইনফরমেশন জানলাম যেটা আমাদের দর্শকদের কাজে লাগবে। বাংলাদেশে যদি কেউ প্রফেশনাল ভাবে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে চায়, এই ক্যারিয়ারটা বাংলাদেশ কিভাবে একসেপ্ট করে নেয়? যে একজন বলল যে আমি প্রফেশনালি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হব। বাংলাদেশে কি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হওয়াটাইতে প্রফেশনালি ভাবে নেওয়া পসিবল কেন? না, আমি ব্যক্তিগতভাবে আ যদি আমারও অনেক বছর এখানে কেটেছে। প্রায় ২২-২৫ বছর তো হয়ে গেল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে। তো
সেই জায়গা থেকে বলবো যে প্রফেশনালি কারো আসার দরকার নেই। কেন দরকার নেই? কারণ বাংলাদেশে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির কোনো মার্কেট নেই। মার্কেট ধরেন আমরা ক্রিয়েট করার চেষ্টা করেছি। কিন্তু ওইভাবে আসলে মার্কেট নেই। আমি একটু আপনার সাথে যোগ করতে চাই যে বাংলাদেশ থেকে আ বিদেশে আমরা ফটোগ্রাফি ছবি তুলে আর্নিং এর পসিবল কিনা? জি, সাথে জি, আমাকে জি। এই এটা অ্যান্সারটা এটা একটু এটা দিবেন। পসিবল। বাংলাদেশ থেকে প্রতি বছর বিশ্বের বড়, বড় যেই ফটোগ্রাফি প্রতিযোগিতা হয়, জি, তার সিংহভাগ পুরস্কার কিন্তু বাংলাদেশ নিয়ে আসে প্রতি বছর। আচ্ছা। সেটা দুবাইয়ের হোক, আমেরিকার হোক, কানাডার হোক, অস্ট্রেলিয়ান হোক, যত জায়গায় প্রতিযোগিতা হয়, ধরেন সারা বিশ্বের যেখানে প্রতিযোগিতা হোক, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, টপ 10 এ মিনিমাম ৩-৪ জন বাংলাদেশী থাকবেন। বাংলাদেশে এত বড়, বড় প্রতিভাবান ফটোগ্রাফার আছেন। এটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক সৌভাগ্যের। সৌভাগ্যের কিন্তু ব্যাপার। সাথে, সাথে দুর্ভাগ্যের হচ্ছে জি, আমরা জি, জি। কিন্তু কিন্তু ঐরকম ভাবে তাদের কাছে নেই। ওয়াইল্ড লাইফ এর কথা যদি বলেন, ওয়াইল্ড লাইফ এর কথা হচ্ছে বাংলাদেশে ওয়াইল্ড লাইফ এর মার্কেট নেই। কারণ যেই ছবিগুলো তোলা হয়, এই ছবিগুলো আসলে কোথায় যায়? মানে এই ছবিগুলোর ক্রেতা কারা? এই ছবিগুলোর ক্রেতা হচ্ছে যারা বছর শেষে কোম্পানির জন্য ক্যালেন্ডার তৈরি করে, তারাই হচ্ছে এটার মূল ক্রেতা। ফটো এজেন্সির কাছ থেকে ক্যালেন্ডারের জন্য ছবি আপনি ভাবলেন যে আপনার প্রতিষ্ঠানের আপনি একটা ক্যালেন্ডার করবেন। যদি প্রত্যেকটা পৃষ্ঠায় ২ টা মাসের ডেট দেওয়া থাকে তাহলে আপনার ৬ টা ছবি লাগবে। জি, একটা, একটা করে থাকলে ১২ টা ছবি লাগবে। তো এই ১২ টা ছবি মানুষ করে কি? গ্রামের দৃশ্য, নদীতে পাল তোলা নৌকা, আ কৃষক ধান কাটছে, এই টাইপের ছবিগুলোই বিভিন্ন ব্যাংক, বীমা কোম্পানিগুলো এই টাইপের ছবিগুলোই বেশি পছন্দ করে। এইজন্য এই ছবিগুলোর একটা ক্রেতা আছে। অনেক টাকার ক্রেতা আছে। লক্ষ, লক্ষ টাকার একটা কোম্পানি ছবি প্রতি বছর অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর মাসে কিনে নিয়ে আমরা কি একটু আগামী বছরের অ্যামাউন্ট টা জানতে পারি যে কত টাকাতে ছবি? এটা ডিপেন্ড করে কোন ছবি এমন আছে যে ৳১০,০০০ বিক্রি হয়েছে, আবার কোন ছবি আছে ৳৩ থেকে ৳৫,০০,০০০ বিক্রি হয়েছে। মানে ১০ থেকে সর্বোচ্চ ৫,০০,০০০। ৳৫,০০,০০০ এরকম ছবি আচ্ছা, আমাদের দেশের ছবি বিক্রি হয় বা ইন্টারন্যাশনালি বাংলাদেশী ছবিগুলো বিক্রি হয়। কিন্তু ওয়াইল্ড লাইফ এর মার্কেটটা নেই। ওয়াইল্ড লাইফ এ আমি যেই ট্রেন্ডটা চালু করেছিলাম, আমি বিভিন্ন পত্রিকাতে বন্যপ্রাণী সম্পর্কে লিখি। আমার নিজের তোলা ছবির সাথে ওই বন্যপ্রাণীটার আমি কিভাবে দেখেছি, কখন দেখেছি, কি খায়, কি করে, কিভাবে করে। তো আমি নিজের ছবির সাথে আমি নিজে লিখি। তো আচ্ছা। লেখাতে এখানে একটা মার্কেট অনেকেই লেখেন। মানে আমি লেখি মানে আমি একমাত্র লেখি এটা মানে আমি কিন্তু দাবি করছি না। অনেকেই লেখেন। আর অনেক সিনিয়ররা লেখেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা লেখেন। কিন্তু আমি লিখি বা উনারা লেখেন এটা একটা মার্কেট গ্রো হয়েছে যে আমরা নিজের ছবির সাথে আমরা লিখি। এইভাবে একটা মার্কেট আসছে এবং এটা খুবই ন্যূনতম। কিন্তু ওয়াইল্ড লাইফ ছবি ধরেন আপনি একটা বাঘের ছবি তুললেন সুন্দরবনে গিয়ে। একটা সুন্দরবনে ধরেন আমি আমার সৌভাগ্য হচ্ছে বেশ কয়েকবার সুন্দরবনে বাঘের ছবি তোলার। খুব কাছ থেকে ছবি তোলা। এমনকি আমি মোবাইল ফোনেও সুন্দরবনের বাঘের ছবি তুলেছি। একটা ভিডিও দেখেছি। আচ্ছা, ওইটাও মোবাইল ফোনে করা। তো আমি সুন্দরবনে অসংখ্যবার বাঘের ছবি তুলেছি। কিন্তু এই ছবিটার তো আসলে আ যদি টাকার অঙ্কে চিন্তা করেন এটার তেমন কোনো ভ্যালু নাই। এটার কারণ আমাদের মার্কেটটা আমাদের মার্কেটটা নাই। তো মার্কেটটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি মার্কেট তৈরি করতে হবে। এই আর ছবিটা কি আপনি দেশে বসে যেহেতু এখন ইন্টারনেটের সময়, আমরা গ্লোবালি যদি এক দেশ আরেক দেশে নাও যাই, অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিগুলো সেল করতে পারছি। এবং বিভিন্ন এরকম প্ল্যাটফর্মও আছে আমি যদি ভুল জি, না জি, জি। করে থাকি। তো এই ছবিগুলা কি ঐদিকে দিয়ে বিক্রির আ করা যায় কিনা? না, এটা একদমই করা যায় না। কেন করা যায় না আমি আপনাকে বলছি। ধরেন আপনি পাশাপাশি ২ টো সিনেমা হলে, একটাতে আমাদের দেশি সুপারস্টার সাকিব খানের সিনেমা আপনি রিলিজ করলেন। পাশের হলে শাহরুখ খানের বা সালমান খানের ছবি রিলিজ করলেন। ২ টার টিকেটের দাম একই বা হিন্দি ছবিটার টিকেটের দাম বাংলা ছবির চেয়ে দ্বিগুণ। তারপরেও দেখবেন আমাদের বাংলাদেশী মেক্সিমাম দর্শক শাহরুখ খান বা সালমান খানের ছবিটাই বেশি গ্রহণ করছে। কারণ তারা বড় তারকা। তো বাঘের ছবির ক্ষেত্রে এরকম হয়েছে, আমাদের না হয় শুধু সুন্দরবনে বাঘ আছে। প্রতি ৫০০ বার গেলে প্রতি ৫০০ বার সুন্দরবন গেলে একবার বাঘ দেখার সম্ভাবনা আছে। প্রতি ৫০০ বার সুন্দরবন গেলে। অনেক, তো একবার সুন্দরবন যেতে আসতে যদি আপনার গড়ে ১৮-২০ হাজার টাকা খরচ হয়, তাহলে ৫০০ বার যাইতে আপনার কত টাকা খরচ হবে? আপনার অনেক এটার টাকা। চেয়ে অনেক টাকা অনেক। খরচ হবে। তো আমরা সুন্দরবন থেকে সে বাঘের ছবি তুললে এটা আমাদের কাছে বিশাল ব্যাপার। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এমন কোন ডিস্ট্রিক্ট নেই যে ডিস্ট্রিক্টে বাঘ নেই। তাদের আমরা কাছে এটা নরমাল। তাদের কাছে এটা নরমাল বিষয়। তো এখন উনাদের ইন্ডিয়াতে সব ডিস্ট্রিক্টে বাঘের সহজলভ্যতা এবং তাদের ছবি তোলার স্টাইল কি? আপনি একটা খোলা জিপসিতে বা জিপে বসবেন, ক্যামেরা সেট করবেন। আপনি শুধু গাড়িতে বসে থাকবেন। গাড়ি চলে যাবে বাঘ কোথায় আছে, ট্র্যাকাররা বলে দিবে অমুক জায়গায় বাঘ আছে বা অমুক জায়গায় প্রতিদিন
এই জলাশয়ে বাঘ পানি খেতে আসে, অমুক জায়গায় তার হান্টিং গ্রাউন্ড, ওখানে এমবুশ করে শিকার করে। তো আপনি ওখান থেকে ইজিলি ছবি তুলতে পারবেন। তো নিশ্চয়ই আমাদের ফরেস্টে ডেনসিটি বেশি। আমরা একবার বাঘের লেজ দেখা আমাদের কাছে বিশাল বড় ব্যাপার। আর ইন্ডিয়ার হয়তোবা বিগিনার এমন কোনো ফটোগ্রাফার নাই যার কাছে বাঘের হরিণ শিকারের ছবি নাই। তো সেই দিক থেকে যেটা আমাদের কাছে না, দুর্লভ। আমাদের কাছে মানে ধরেন জীবনের অন্যতম একটা ব্যাপার হবে যদি আমি নিজেই বাঘের হরিণ ধরার ছবি, হরিণ শিকার করার ছবি পাই। এটা মনে করবেন আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে লক্ষ, লক্ষ ফটোগ্রাফার হয়তো তার ফটোগ্রাফির ক্যারিয়ার শুরু করেছেন এই ছবি দিয়ে। কারণ তাদের দেশে বাঘটা খুবই সহজলভ্য। তো এখন যখন আপনি ছবিটা বিক্রি করবেন, কেউ কিন্তু এটা দেখতে আসবে না যে আপনি কত কষ্ট করে তুলেছেন। ছবিটা কেমন? তো নিশ্চয়ই তাদের দেশে বাঘ সহজলভ্য, আমাদের ছবির থেকে তাদের ছবিটা অনেক ভালো হবে। তো সেই হিসাবে এটার মার্কেট ভ্যালু ইন্টারন্যাশনালি আরো নেই। বুঝতে পেরেছি। আমি আপনার কথাতে যে জিনিসটা পরিষ্কার হলাম যে আসলে প্রথমে তো আমাদের ইনফরমেশন কম আছে জি, বন্যপ্রাণীর প্রতি। আ তারপর হচ্ছে গিয়ে যে আমাদের বনের ডেনসিটি গুলো এত বেশি যে আমরা চাইলেও ঐরকম দৃশ্যগুলা তুলে সম্ভব আনতে না। পারছি তুলে না। আনতে পারছি না। কিন্তু আমার কাছে মনে হয় যে এদিকে আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা শুধুমাত্র একটা শৈল্পিক ব্যাপারই দেখি না। আমি দেখি যে আমরা যে শহুরে লাইফটা আমরা লিড করি, আমাদের সাথে কিন্তু সংযুক্ত করে এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যারা করে। তো তারা কি কারণে উদ্বুদ্ধ হবে? যে কথাগুলো আমরা শুনলাম, সবগুলো কিন্তু ডিসকারেজ করলাম আমরা। জি, জি, জি। এনকারেজ করার মতো আমরা আসলে এনকারেজ করার মতো হচ্ছে কি করতে পারি ওয়াইল্ড লাইফ তাদেরকে? ফটোগ্রাফি একটি ব্যয় সাপেক্ষ ব্যাপার। ১ম এ আপনার কয়েক লক্ষ টাকার গিয়ার থাকতে হবে, লেন্স, ক্যামেরা, আমি একটু এদিকে আদার্স। করতে যাচ্ছি যে গিয়ারস কিনতে গেলে আমরা কিন্তু আ স্পেসিফিক কোনো ইনস্ট্রাকশন নেই। স্পেশালি বাংলাতে ওরকম ইনস্ট্রাকশন নেই যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গেলে কি সেটআপ গুলা দরকার হয়? যদি আজকে এ ব্যাপারেও একটু জি, ওয়াইল্ড লাইফ সাথে বলতেন। সিউর, সিউর। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গেলে একটু টেলিফটো লেন্স বা বড় জুম লেন্সের দরকার দরকার হয়। কারণ সব মানে কোন প্রাণীর কাছে আপনি যেতে পারবেন না। বুনো প্রাণীর কাছে আপনি যেতে পারবেন না। আপনাকে নির্দিষ্ট একটা দূর থেকেই ছবিটাকে তুলতে হবে। এইজন্য বড় জুম লেন্স বা টেলিফটো লেন্স আপনার প্রয়োজন। আর খুব শক্তিশালী ক্যামেরা বলতে আমি বুঝাচ্ছি যে সেকেন্ডে ১০ টা, ১৫ টা, ২০ টা ছবি ধারণ করতে পারে পার সেকেন্ডে। মানে মিররলেস যেগুলো মানে মিররলেস তো নতুন এলো। এর আগে তো আপনার ডিএসএলআর ডিএসএলআর মিরর সহ ক্যামেরা ছিল। তো এরকম হাই স্পিড ক্যামেরার প্রয়োজন পড়বে। হাই স্পিড ছাড়াও আপনি করতে পারবেন। ওয়াইল্ড লাইফ করতে পারবেন না তা না। কিন্তু হাই স্পিডটা নেওয়াই বেশি ভালো। যার শাটার অনেক বেশি। মানে প্রতি সেকেন্ডে অনেক বেশি ছবি তোলার সক্ষমতা আলা ক্যামেরা নিলেই ভালো, বড় লেন্স। তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির এটা একটা ব্যাপার। আর আপনি আপনার বাড়ির আশেপাশে বা যেই জেলা শহরে আপনি বাস করেন, শালিক, বুলবুলি সহ কমন কিছু পাখি হয়তো আপনি পাবেন। জি। কিন্তু এর চেয়ে বেশি বাংলাদেশে প্রায় ৭৫০ প্লাস পাখি রয়েছে। তো আপনি যদি চিন্তা করেন যে আমি ২০ টা প্রজাতির ওপর পাখির ছবি তুলবো, তাহলে আপনাকে ফরেস্ট ওরিয়েন্টেড ফটোগ্রাফি করতে হবে। বনের দিকে যেতে হবে, নদীর চরে যেতে হবে। এগুলো তো যথেষ্ট ব্যয় সাপেক্ষ। আপনি নদীর চর বলতে ধরেন রাজশাহী একটা হটস্পট পাখির ছবি তোলার জন্য। রাজশাহীর পদ্মা নদী। আপনি ঢাকা আমি থেকে আপনার এই কথাটার সাথে আরেকটা কথা জানতে চাই। সেটা হচ্ছে যে আপনি যেহেতু অনেকদিন যাবত এই বিষয় নিয়ে কাজ করছেন। আপনার এক্সপেরিয়েন্স আছে যে আপনি আমাকে বলেন যে কেউ যদি প্রজাপতির ছবি তুলতে জি, চায়, জি। এটার কয়েকটা হটস্পট একটু আমাকে বলেন। কেউ যদি পাখির ছবি তুলতে চায়, এটার একটা হটস্পট বলেন। এবং আপনি যেহেতু সুন্দরবন অনেকবার গিয়েছেন, সুন্দরবনে কোথায় গেলে মানুষ বাঘের ছবি পেতে পারে? এই প্লেসটাও একটু বলবেন কাইন্ডলি প্লিজ। দুঃখিত। জি, না, ধন্যবাদ। প্লিজ। আ বা প্রজাপতির জন্য আমার যেটা মনে হয়েছে যে কাপ্তাই জাতীয় উদ্যান, যেটা রাঙামাটিতে অবস্থিত। কাপ্তাই জাতীয় উদ্যান সবচেয়ে বড় হটস্পট প্রজাপতির জন্য। এরপরে রয়েছে লাউয়াছড়া বন, সাতছড়ি। কিন্তু কাপ্তাই হচ্ছে প্রজাপতির ছবির জন্য সবচেয়ে বেস্ট। আর পাখির ছবির জন্য সবচেয়ে সহজে ছবি তুলতে পারবেন সাতছড়িতে, হবিগঞ্জ জেলার চুনুরুঘাট উপজেলায় একটা বন রয়েছে, নাম হচ্ছে সাতছড়ি ন্যাশনাল পার্ক। বাংলায় সাতছড়ি জাতীয় উদ্যান। তো সাতছড়ি বনে একটা ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে ২০০০ সম্ভবত ১৫ সালের দিকে একটা ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। ঠিক ওয়াচ টাওয়ার ৮ তলা উচ্চতার একটা ওয়াচ টাওয়ার। ওই ওয়াচ টাওয়ারে উঠলে পুরো বনটা স্বাভাবিকভাবে দেখা যায়। এই ওয়াচ টাওয়ারের ঠিক সাথেই মানে ১ হাত দূরত্বে একটা মান্দার ফুলের গাছ আছে। আচ্ছা।
তো মান্দার ফুলের গাছ শীতের শেষের দিকে ফুলটা ফোটে মান্দারের। জি। তখন ওই গাছে বনের অন্যান্য গাছে উল্লেখযোগ্য কোনো খাবার থাকে না পাখিদের জন্য। এইজন্য সব পাখি মান্দার ফুলে মধু খেতে আসে বা পোকা খেতে আসে। মধুতে পোকা এসে আটকে যায়, সে পোকা খেতে আসে, মধু খেতে আসে কিছু পাখি। তো মান্দারে এরকম প্রচুর পাখি আসে। তো ওই টাওয়ার থেকে আপনি ইজিলি ২-২৫০ পাখির ছবি তুলতে পারবেন প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চ পুরা মাস পর্যন্ত। এটা সবচেয়ে সহজে ছবি তোলা যাবে পাখির হটস্পট বলতে পারি। তারপরে হচ্ছে রাজশাহীর পদ্মার চর, শ্রীমঙ্গলের বাইক্কা বিল, হাইল হাওর, তারপরে হচ্ছে আপনার হাকালুকির হাওর, তো তারপরে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। এগুলোতে যে পরিযায়ী পাখিগুলো আসে প্রতি বছর, এগুলোর ছবি খুব সহজে তোলা যায়। সুন্দরবনে বাঘের স্পটটা জানতে জি, চাচ্ছিলাম। বাঘের স্পট সুন্দরবনে বাঘ সব জায়গায় আছে। সুন্দরবনের যেখান থেকে শুরু এবং যেখানে শেষ একদম সাগরের কিনারায় সব জায়গায় বাঘ আছে। কিভাবে আমরা বলতে পারি সব জায়গায় বাঘ আছে? কারণ আমরা সব জায়গায় বাঘের পদচিহ্ন দেখেছি। আচ্ছা। বাঘ বাচ্চা সহ পদচিহ্ন বোঝা যায়। টাটকা চিহ্ন বা একটা পায়ের চিহ্ন দেখলে বোঝা যায় যে এটা কতদিন পুরাতন, কত ঘন্টা পুরাতন। এগুলো বোঝা যায়। তো সুন্দরবনের সব জায়গাতেই আমরা বাঘের পদধূলি বলেন বা পদচিহ্ন আমরা দেখতে পেয়েছি। তো সুন্দরবনের বিষয়টা হচ্ছে সুন্দরবনের আমার মতে হটস্পট হচ্ছে কটকা এবং কচুখালী নামক জায়গা। এই ২ টা জায়গায় যদি কেউ বারবার এই ২ টা জায়গাতে সার্চ করে তাহলে বাঘ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা আরেকটা আমরা ক্রোকোডাইল সম্পর্কে জানবো। জি। আমি জানি যে আপনি এই ব্যাপারটাতে অনেক স্পেশালিস্ট বাংলাদেশে। কেউ যদি ক্রোকোডাইলের সম্পর্কে জানতে চায় এবং তার খামার ব্যবসা পরিচালনা করতে চায়, কিভাবে জানবে? এটা অনেক দর্শকের অনেকের প্রশ্ন। আচ্ছা। কিভাবে এই ব্যবসাটা পরিচালনা করবে? এই প্রসেসটা যদি একটু বলতেন। জি। প্রাকৃতিকভাবে বা বুনো অবস্থায় বাংলাদেশে ৩ প্রজাতির কুমির রয়েছে। একটা হচ্ছে সল্ট মানে ৩ টার অবস্থারই বুনো অবস্থায় খুবই খারাপ। তার ভিতরে একটা যেটা লবণাক্ত পানির কুমির, যার ইংরেজি নাম সল্ট ওয়াটার ক্রোকোডাইল। এটা কোনমতে টিকে আছে। ২০০ থেকে ২২০ টার মতো বাংলাদেশে অবশিষ্ট আছে। সুন্দরবনে, শুধু সুন্দরবনেই আছে আচ্ছা। সল্ট ওয়াটার ক্রোকোডাইল। আর পদ্মা নদীতে সেটা হইতে পারে পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর এই দিকের পদ্মা নদীতে প্রতি ২, ৪, ৫ বছর পর একটা করে কুমিরের আমরা দেখা পাই মাঝে। ২, ৪, ৫ বছর পর। এটা হচ্ছে মিঠা পানির কুমির যেটা বাংলাদেশ থেকে মানে বলা যায় বিলুপ্তই হয়ে গেছে। যেহেতু রেগুলার আর দেখা যায় না। আর একটা হচ্ছে ঘড়িয়াল। কুমিরের মতোই দেখতে মুখটা অনেক মুখটা লম্বা। লম্বা। ঘড়িয়ালও বিলুপ্ত কিন্তু গাইবান্ধাতে গত ১০ বছরে বেশ কয়েকবার ছোট ঘড়িয়াল জেলেদের জালে উঠে এসেছে। তো এটা আমাদের জন্য একটা ভালো নিউজ। তো এটা এমনও হতে পারে যে ইন্ডিয়াতে প্রজনন হয়েছে সে বাচ্চাগুলো এ চলে এসেছে। কারণ আমরা বড় ঘড়িয়াল বিগত ২৫-৩০ বছরে দেখার উল্লেখযোগ্য কোনো প্রমাণাদি নেই যে প্রজনন করছে চরে বা দেখা গেছে। আর এই ৩ প্রজাতির কুমির বাংলাদেশে আছে। বাংলাদেশ সরকার, বন বিভাগ, সল্ট ওয়াটার ক্রোকোডাইল এই প্রজাতির কুমিরের আর কমার্শিয়াল ফার্ম করার অনুমোদন দিয়েছেন দীর্ঘ ২০ বছর হলো বাংলাদেশে। তো বাংলাদেশে ৩ টা কুমিরের খামার রয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ সরকারের সুন্দরবনের এটা রয়েছে। এটা কোনো বাণিজ্যিক উদ্দেশ্য না। ওখান থেকে যেই কুমিরগুলো উৎপাদন হয় সেগুলো সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হয়। ওখানে একটা বড় পুরুষ কুমির আর ২ টা মহিলা কুমির রয়েছে, কিছু বাচ্চা। আর ময়মনসিংহের ভালুকাতে একটা কুমিরের ফার্ম রয়েছে। এটা বাংলাদেশের প্রথম কমার্শিয়াল ফার্ম। আর আকিজ গ্রুপের একটা কুমিরের ফার্ম রয়েছে বান্দরবনের নাইখানছড়ি উপজেলার ঘুমধুমে, যেটার আমি দীর্ঘ বছর দায়িত্বে ছিলাম। তো যে কেউ চাইলেই কুমির ফার্ম করতে পারে। এটা একটা অনেক লাভজনক একটা ব্যবসা। আপনার সরকারকে নির্ধারিত লাইসেন্স ফি দিয়ে আপনি খামার স্থাপন করতে পারবেন এবং বিদেশ থেকে কুমির ইম্পোর্টের মাধ্যমে আপনি ফার্ম শুরু করতে পারবেন। আপনি কিন্তু প্রকৃতি থেকে কোনো কুমির সংগ্রহ করতে পারবেন না। যেমন আপনার মনে হলো আমি সুন্দরবন থেকে কুমির ধরে নিয়ে আসবো বা অন্য কারোর কাছ থেকে কিনবো, দেশে কিনে সেটাতে দেশে ফার্ম কি করবো। কিনার কোনো না, অপশন নাই? কোনো অপশন নাই। কোনো অপশন নাই। আপনাকে কুমির ফার্ম করতে হলে বিদেশ থেকে একটা প্রজাতিরই করতে পারবেন সল্ট ওয়াটার ক্রোকোডাইল।
কিন্তু আপনাকে বিদেশের কোনো ফার্ম থেকে এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, সরকারের অনুমতি সাপেক্ষে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। তো নিয়ে এসে আপনি কুমির ফার্মিং বাংলাদেশে করতে পারেন, এবং এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা। এটা বিক্রি কোথায় করবো? এটা বিক্রি হচ্ছে আপনার ইউরোপিয়ান মার্কেট হচ্ছে সবচেয়ে বড় মার্কেট পৃথিবীর। আরমানি, গুচি, প্রাডা এই কোম্পানিগুলো হচ্ছে কুমিরের চামড়ার সবচেয়ে বড় ক্রেতা। কারণ ইন্টারন্যাশনাল যেগুলো বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, লিডিং ব্র্যান্ড, তারাই কুমিরের চামড়া ক্রয় করে ওই চামড়া দিয়ে আপনার বিভিন্ন মূল যে জিনিস, লেডিস পার্স, ব্যাগ, শু, বেল্ট, মানি ব্যাগ, আরও ফেন্সি অনেক আইটেম, ঘড়ির বেল্ট, এগুলো তৈরি করে। আমি সম্প্রতি একটা বিষয়ে সবার খুব জানা, রাসেল ভাইপার। জি। আমরা রাসেল ভাইপার বলছি মিডিয়ার বদৌলতে, কিন্তু এটার বাংলা নামটাও অনেকে জানে না। এই ব্যাপারে আপনার মন্তব্য চাচ্ছি যে আসলে এটা কেন এরকম ভীতিকর অবস্থাতে, কেন মানুষ এত রাসেল ভাইপার নিয়ে কেন এত ভীতিতে পড়ে গেল ব্যাপারে। আর রাসেলস ভাইপার মানে আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। এখন যেহেতু এই বিষয়টা আমার কাছে সবাই জানতে চায়, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে জানান দিয়েছি, কিছু টিভি চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছি এই বিষয়ে। যেহেতু আমি সাপ নিয়ে কাজ করি, আমার একটা দায়বদ্ধতা আছে রাসেলস ভাইপার নিয়ে মানুষকে সচেতন করার, বা মানুষ যদি ভুল জেনে থাকে তাকে সঠিক তথ্যটা দেয়া আমার দায়িত্ব। তো রাসেলস ভাইপার আমাদের দেশীয় সাপ। অনেকে বলছেন যে ইন্ডিয়া থেকে চলে এসেছে, ইন্ডিয়ানরা ছেড়ে দিয়েছে বা ভেসে এসেছে, এমন কিছু না। সেই ইংরেজ আমল থেকে আমাদের দেশি সাপ এটা। এটা বাংলা নামটা চন্দ্রবোরা। চন্দ্রবোরা। চন্দ্রবোরা চন্দ্রবোরা হচ্ছে এটার বাংলা নাম। তো আগে আমরা দেখেছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ আর আপনার নওগাঁ। তো এই যে বরেন্দ্র অঞ্চলের সাপ ছিল এটা। হয়তো কোনো কারণে এটা আরো কয়েকটা জেলায় স্প্রেড হয়ে গেছে। সেটা হতে পারে বন্যার কারণে, বন্যার পানিতে ভেসে, বা আমাদের দেশে যে একটা আপনার পানার প্রজাতি আছে, দেখবেন ওই পানা দিয়ে নদী, নালা, খাল, বিল সব নষ্ট। বিদেশ থেকে গোখাদ্য হিসাবে সম্ভবত এটা এরশাদ সরকারের আমলে ইম্পোর্ট করা হয়েছিল, সম্ভবত, আমি শিওর না, ওই সময় হওয়ার কথা। ইম্পোর্ট করা হয়েছিল গোখাদ্য তৈরি করবে, এটা দিয়ে নদী, নালা, খাল, বিল সব ভেসে মানে একদম বন্ধ হয়ে গেছে। মাছ কমে যাচ্ছে, ওখানে অক্সিজেনের অভাব। আর এই পানাগুলা বাচ্চা দেয় সরাসরি, একটার থেকে লক্ষ লক্ষ পানা কয়েক মাসে উৎপাদন হয়ে যায়। তো এই পানা নদীতেও, বড় নদীতেও আমরা দেখতে পাই। এই পানার উপরে করে ভেসে যেতে পারে, যদিও এটা বিস্তর গবেষণা বাংলাদেশে হয় নাই। একদম দাবি করে কোনো কিছু বলতে পারি না, অনুমান করে বলছি, এই কথাটা আমি অনুমান করে বলছি, বা আরো যারা বিশেষজ্ঞগণ আছেন তারা এটা অনুমান করেই বলেন যে পানাতে ভেসে যেতে পারে, বন্যায় ভেসে যেতে পারে। এইভাবে 27 থেকে 29টা জেলায় এটা স্প্রেড হয়ে গেছে। আবার অনেক সিনিয়র ব্যক্তিদের কাছ থেকে শুনি যে যে জেলাগুলোতে এখন রাসেলস ভাইপার দেখা যাচ্ছে বলে দাবি উঠেছে, সেই জেলাগুলোতে আগে থেকে রাসেলস ভাইপার সেই জেলাগুলোতে ছিল। আর এটা আমাদের দেশি সাপ। আর সবচেয়ে মজার তথ্য দিই আপনাকে, প্রতি বছর রাসেলস ভাইপারের চেয়ে আরো 5-6টি সাপ আছে বাংলাদেশের, যেটা রাসেলস ভাইপারের চেয়ে অনেক বেশি বিষধর। এবং সবচেয়ে বড় কথা, সেই সাপগুলোর অধিকাংশ সাপই আমাদের বাড়ির আশেপাশে থাকে। যেমন গোখরা সাপ, আমাদের দেশে 2 প্রজাতির গোখরা সাপ আছে। সেই সাপগুলো আপনার গ্রামে যে মাটির বাড়ি আছে, সেই মাটির বাড়িতে যে ইঁদুর বাসা করে, সেই ইঁদুরের গর্তে যে ওরা ইঁদুর টিঁদুর খেয়ে ওখানে ওরা ডিম দেয়। ডিম দিয়ে ওখানে বাচ্চা বাচ্চা ফোটে। মানে জন্ম থেকেই এইভাবেই এই সাপগুলো বংশবৃদ্ধি করছে। এটা কিন্তু রাসেলস ভাইপারের চেয়ে আরো অনেক বিষধর সাপ। কিন্তু এটা নিয়ে কোনো কথা নাই, কারণ যারা এই কন্টেন্টটা বানিয়েছে তারা নিজেরা এইটা সম্পর্কে জানে না। এই জন্য রাসেলস ভাইপারকে নিয়ে একটা হাইপ তুলেছে। আর একটা বিদেশি নাম, হ্যাঁ, রাসেলস ভাইপার একটা বিদেশি নাম, মনে হয় যে আমাদের দেশীয় সাপ না, এটা নিয়ে কিছু বললে পাবলিক খাবে। আর দেখবেন একটা চটকদার ক্যাপশন দিয়ে দিয়েছে যে 2 সেকেন্ডে কিডনি ফেল। যেই সাপের কোনো কামড়ালে চিকিৎসা নাই, বা কামড় দিলে 10 সেকেন্ডের মধ্যে মৃত্যু অবধারিত। এইভাবে চটকদার যখন আপনি ক্যাপশন দিয়ে পোস্ট দিচ্ছেন, তখন মানুষ তো হয়তো বা ভিডিও না দেখে, বা ভিডিও দেখেও থাম্বনেলটা দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে। এটা নিয়ে বিভ্রান্ত আর কিছু নেই। অবশ্যই এটা বিষধর সাপ। যে কোনো বিষধর সাপই মানুষের জন্য হানিকারক। মানে হানিকারক বলতে কামড় দেওয়ার পরে হানিকারক। যদি আপনি সঠিক সময়ে আপনার জেলা সরকারি হাসপাতাল বা উপজেলা প্রধান হাসপাতালে গিয়ে চিকিৎসা না নেন, তাহলে এটা যে কারোর জন্যই ঝুঁকিপূর্ণ। আমি একটা ইনফরমেশন জানি, আপনি একটু ক্রস চেক করে বলবেন যে আসলে সত্য নাকি মিথ্যা। সেটা হচ্ছে, সাপকে যদি আপনি কোনো ধরনের ডিস্টার্ব না করেন, ও আপনাকে কামড়াবে না। না, সাপ কামড়াবে না।
এখন একটা সাপ আপনি দেখছেন, সাপের কাছে চলে গেলেন, সাপকে মারার চেষ্টা করলেন। সাপ যখন বুঝতে পারবে, ওর পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, চিন্তা করবে আমাকে তো মেরে ফেলবে। তখন সাপ আপনাকে কামড় বসিয়ে দিবে। বা একটা সাপ রাস্তাতে যাচ্ছে, আপনিও রাস্তাতে যাচ্ছেন, ভুলবশত সাপের লেজে পাড়া পড়লো। সাপ কিন্তু ঘুরে আপনাকে কামড় দিবে। কিন্তু এই একই কাজটা কিন্তু আপনার বাড়ির পোষা কুকুর বিড়ালের দেখবেন শুয়ে আছে, আপনি যে যদি লেজে পা উঠিয়ে দেন, আপনাকে না দেখে ঘুরে আগে কামড় দিয়ে কামড় দিবে। দিয়ে দিবে। এটা কিন্তু খুবই সাধারণ একটা জ্ঞান যে আপনি ওর মনিব কিনা সেটাও আগে দেখবে না। আমাকে আঘাত করছে, ঘুরে আগে আমি ডিফেন্স করি। ডিফেন্স করে। এই জন্য ডিফেন্সের জন্য কামড় দিয়ে দেয় কুকুর বা বাসার পোষা বিড়াল। তো সাপের ক্ষেত্রেও ঠিক এইরকম। হ্যাঁ, এছাড়াও আপনি কামড় খেতে পারেন। কি কামড় খেতে পারেন? এই যে রাসেলস ভাইপারের কথা আসছে। যেহেতু ভাইপার প্রজাতির সাপ, যারা ভাইপার প্রজাতির সাপ বা অজগর, এরা কিন্তু তাড়া করে শিকার ধরে না। এরা হচ্ছে ইম্বুশ প্রেডেটর। ইম্বুশ প্রেডেটর বলতে একটা জায়গায় ১, ২, ৪, ৫ দিন বা দীর্ঘদিনে একটা জায়গায় ওঁত পেতে বসে থাকে। কুণ্ডলী পাকে ওঁত পেতে বসে থাকে এবং টার্গেট রাখে যে এই দিক দিয়ে আমার কোনো শিকার যাবে। ও জানে ওই জোনটা। ওঁত পেতে বসে থাকে। কোনো শিকার গেলেই সে ছোঁ মেরে কামড় দেয়। তো এখন আপনি কিভাবে শিকার হলেন তার? সাপ তো আপনাকে খেতে পারবে না। কিন্তু একটা সাপ কুণ্ডলী পেকে কর্নারে রাসেলস ভাইপার বসে আছে, ওর শিকার ধরবে, আপনি ওই জোনে চলে গেছেন। যেতে আপনি নিজেও জানেন না সাপের এত কাছে চলে গেছেন। সাপ তখন তো, সাপের তো এত বুদ্ধি নেই মানুষের বুঝে মতো। নেওয়া। তো সাপ ভাবছে যে আমার কাছে বড় একটা প্রাণী চলে আসছে, তো আমারে মেরে ফেলবে। এইজন্য ডিফেন্সের জন্য কামড় দিয়ে দেয়। হ্যাঁ? এটা ওর সহজাত প্রবৃত্তি। এখান থেকে আপনি সাপকে বের করে আনতে তার মানে পারবেন না। ব্যাপারটা একদমই মিথ জি, জি, জি। এবং এবং আমাদের অজানার কারণে আসলে আমরা ভীত। অজানা প্রাণী। রাসেল ভাইপার হচ্ছে ৫-৬ প্রজাতির সাপ বাংলাদেশে রয়েছে, যারা অত্যন্ত বিষধর এবং সেগুলো মানুষের আশেপাশেই থাকে। বেশিরভাগ সাপ। এই দিকে কিন্তু আমি আ মানে আমরা নিজেদেরকেই দোষারোপ করি যে আসলে জি, আমরা জি, জি। জানি না আমরা আমাদের জানি না। প্রকৃতিটা জি, সম্বন্ধে। জি। আমাদের প্রকৃতির যদি ভারসাম্য ঠিক না থাকে, আমরাও কিন্তু বেশিদিন টিকবো আপনি না। ভালো একটা কথা বলেছেন। আমি এখন আপনাকে আপনার মাধ্যমে, আপনার প্রোগ্রামের মাধ্যমে যারা আপনার ভিউয়ার্স আছেন বা দেশের যারা দেখবেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই। বন্যপ্রাণী আমাদের জন্য কতটা উপকারী। বন্যপ্রাণী কিন্তু আল্লাহ একটা কথা বলেছিলেন, হয়তো কোরআন বা হাদিসে কোথায় লেখা আছে আমার জানা নেই। আমি ছোট থেকে শুনে আসছি। আপনি হয়তো আমার ভুল হইলে আপনি ক্লিয়ার করে দিবেন। যে আমি পৃথিবীর প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য বা ভোগ করার জন্য, এরকম কিছু একটা। জি, জি। তো ভোগ করা মানে তারে তুমি মাইরে খাও এটা না। তার মানে তার উপকারটা তুমি নাও। সে তোমাকে তোমাকে মানে পাঠাইছে হচ্ছে একটা ব্যালেন্স করার জন্য। একটা ইকোসিস্টেমের একটা ব্যালেন্স আছে। তো এই ব্যালেন্সটা করার জন্য আল্লাহ সৃষ্টি তো আল্লাহর সব। তো যে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকর্তা, তার তো নিজস্ব একটা প্ল্যানিং আছে। উনি কেন এটা করেছেন? অপ্রয়োজনীয় তো সৃষ্টিকর্তা কোনো কিছু সৃষ্টি সৃষ্টি করেননি। করবেন না। একটার আরেকটার প্রয়োজন, আরেকটার প্রয়োজন, আরেকটার প্রয়োজন। এইভাবে খাদ্য শৃঙ্খলাটাকে উনি এইভাবেই তৈরি করেছেন। তো দেখেন, আমরা পড়ে আছি রাসেলস ভাইপার নিয়ে। কি রাসেলস ভাইপার? যে রাসেলস ভাইপার হয়তো বছরে ১৫-২০ জন মানুষ, ১৫-২০ জন বা ৩০-৪০ জন হইতে পারে। ধরে নিলাম ৫০ জন মানুষ বছরে রাসেলস ভাইপারের কামড়ে মারা যায়। মারা যায়। মশার কামড়ে শুধু ঢাকা শহরে ২-৪ হাজার লোক মারা যায় ডেঙ্গুতে। ডেঙ্গু। পাহাড়ি অঞ্চলে মশার কামড়ে ৮-১০ হাজার লোক মারা যায় ম্যালেরিয়াতে। তো আমি সবার উদ্দেশ্যে বলব যে সাপ না মেরে মশা মারেন। অপরেরও জীবন বাঁচান, নিজেরও জীবন বাঁচান। আর বন্যপ্রাণীর যে বিষয়টা বলছিলেন যে বন্যপ্রাণী আমাদের কিভাবে উপকারে আসে। আপনি একটু ক্রস চেক করলেই দেখবেন যে ডেঙ্গু কিন্তু ঢাকা শহরের রোগ। অন্যান্য জেলা শহরগুলোতে কিন্তু ডেঙ্গু নেই। আর ডেঙ্গু তো আছে কিভাবে আছে? আমি ঢাকাতে আছি, আমার দেশের বাড়ি বগুড়া, আমি বগুড়া যাব। ঢাকা থেকে আমি মশার কামড় খেয়ে গেছি, ডেঙ্গু মশার কামড়। বগুড়ায় গিয়ে আমার ডেঙ্গু হয়েছে। কিন্তু বগুড়াতে দেখবেন সার্বিকভাবে ডেঙ্গু মশা নেই বা অন্যান্য জেলাগুলোতে ডেঙ্গু মশা নেই। ঢাকাতে ডেঙ্গু। কেন ঢাকাতে ডেঙ্গু? আপনি আপনার শহরের সমস্ত ব্যাঙ মেরে ফেলছেন। কীটনাশকের মাধ্যমে হোক, শখের বশে হোক, আপনি সমস্ত ব্যাঙ মেরে ফেলছেন। তো মশা যে পানিতে বা যে জলাশয়ে মশা ডিম দিচ্ছে, লার্ভা জন্ম নিচ্ছে বা মশা যেখানে বাস করতেছে, মশাকে খাওয়ার প্রাণীকে তো আপনি মেরে ফেলছেন। আপনি তো ব্যাঙ শেষ করে দিচ্ছেন। গ্রামে যান না, গ্রামে ডেঙ্গু নাই কেন? কারণ ব্যাঙ খেয়ে সব সাফ করে দিচ্ছে। মশা যেখানেই বসতেছে, মশা যেখানেই ডিম দিচ্ছে, ওইটার খাদক হচ্ছে ব্যাঙ। ব্যাঙ সবকে শেষ করে দিচ্ছে। মশা কোথায়? মশা নাই। কিন্তু ডেঙ্গু নাই। আমি যতটুকু জানি যে সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, সিটি কর্পোরেশন গুলো উদ্যোগ নিয়েছেন বিভিন্ন নালাতে, ড্রেনে ব্যাঙ ছাড়া হয়েছে। ওগুলো ওকে সারভাইভ করেছে নাকি দিন শেষে? মানে ব্যাঙ ছাড়া হয়েছে আমি শুনেছিলাম, কিন্তু
অনেক আগে শুনেছিলাম কয়েক বছর আগে। কি প্রজাতির ব্যাঙ ছাড়া হয়েছে বা এটা তদারকি হয়েছে কিনা এটা আমি জানি না। আপনি সাজেস্ট করেন কি প্রকারের ব্যাঙগুলো ছাড়লে মানে মশারিটা ছাড়ার কথা কম বলছি হবে? না। মানে জি। আমি ব্যাঙ ছাড়তে বলছি না। ও আচ্ছা। আমি কিন্তু আমি সরকার বা কাউকেই পরামর্শ দিচ্ছি না যে আপনারা ব্যাঙ ছাড়েন। একটা কথা মনে রাখবেন, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। বনের আপনি ৫০০ গাছ কেটে এক জায়গায় ফাঁকা করে ফেলেন। আপনি ২ মাসে দেখবেন আমার সমান আপনার সমান গাছ গজায় গেছে ওখানে। কারণ প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। প্রাকৃতিক নিয়মেই ওখানে গাছের অটোমেটিক জন্ম হয়ে যাবে। তো ব্যাঙ ছাড়ার পক্ষে আমি না। আমি ব্যাঙ ছাড়ার পক্ষে না, কিন্তু ব্যাঙ যা আছে এগুলো মারা যাবে না সেটার আইন চাই। ব্যাঙ ছাড়তে বলিনি। যা আছে সেইটা না মারার আইন করেন আপনি। কঠোর শাস্তির ব্যবস্থা করেন। কারণ একটা সাধারণ মশা, আমরা আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আমাদের মেরে ফেলতেছে। সচিব মারা যাচ্ছে, এমপি মারা যাচ্ছে। আরো কত বিখ্যাত ব্যক্তি রিকশাওয়ালা থেকে শুরু করে মানে মানে মানুষ মারা মানুষ, যাচ্ছে। মানুষ মারা যাচ্ছে। এইটা অনেক বড় এটা এটা বিষয়। এটা একটা এটা অনেক এটা একটা বড়। বড় বিষয়। মানে আমি ওই বুঝাতে চেয়েছিলাম যে, যেকোনো শ্রেণী পেশার, আমি সচিব নিয়ে উদাহরণ দিলাম এইভাবে সর্বোচ্চ যে উনি তো থেকে একজন ক্ষমতাধর ব্যক্তি। যেকোনো সরকারের সর্বোচ্চ আমলা, যেকোনো জায়গায় উনি ভালো চিকিৎসা করাতে পারে, বিদেশ যেতে পারে। তারপরে উনি মারা যাচ্ছে। তাহলে আমরা তো তার ভিতরে আরো সাধারণ হয়ে গেলাম। যে উনি সাধারণ যদি উনার জন্য সেই করতে না পারে, তাহলে আমাদের জন্য তো আরো টাফ। তো কার জন্য, মানে কি সাধারণ একটা মশা। এই মশাকে যে খাবে বা মশাকে জন্মাতে দিবে না ডেঙ্গু। আপনি তো ব্যাঙ শেষ করে ফেলেছেন শহরে। তো শহরের ব্যাঙ শেষ করে ফেলেছেন, তাহলে আর কি হবে? আচ্ছা আমি আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাই। সেটা হচ্ছে আপনার কি কখনো এরকম কোনো এক্সপেরিয়েন্স হয়েছে কিনা যে আপনি ধরেন একটা বনে গেলেন, সে বনে আপনি শুট করে আসলেন। আসার পর ঐদিকে একটা আ মানে অনেক বৃষ্টি হয়েছে কিংবা জলোচ্ছ্বাস হয়েছে। মানে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। এরপরে আপনি আবার গিয়েছেন সে বনে। কি পার্থক্য দেখতে পেয়েছেন তখন আসলে? পার্থক্য হচ্ছে আপনার এরকম অনেকবারই হয়েছে। এই যে লাস্টে এই যে কিছুদিন আগেই সুন্দরবনের উপর দিয়ে একটা ডিজাস্টার গেল। একটা ঘূর্ণিঝড় গেল। প্রচুর বন্যপ্রাণী মারা গেছে। যেমন ধরেন পানি ১২ ফিট, ১৪ ফিট, ২০ ফিট উচ্চতায় পানি উঠে গেছে। তো ভাবেন একটা হরিণ সম্ভবত ৪ থেকে ৪.৫ ফিট একটা হরিণের হাইট, সর্বোচ্চ একটা পুরুষ হরিণ। তো সেখানে ২০ ফিট যদি পানি উঠে যায়, তাহলে প্রাণীগুলো কোথায় যাবে? পুরা বন ২০ ফিট পানি, জলোচ্ছ্বাস হয়ে গেছে। তো প্রাণীগুলো কোথায় যাবে? তারপরে সবচেয়ে থ্রেট এর ভিতরে ছিল সজারু। আমার তো মনে হয় যে কোন সজারুই আর অবশিষ্ট নেই। কারণ সজারু হচ্ছে গর্তবাসী প্রাণী। ওরা গর্তে থাকে। যদি ২০ ফিট উপরে পানি থাকে তাহলে সজারু তখন কোথায়? সোজা কোন সজারু নাই। সাপ গাছে চড়তে পারবে বাঘ। কিন্তু হরিণ তো গাছে চড়তে পারবে না। বুনো শূকর গাছে চড়তে পারবে না। বানর গাছে চড়তে পারবে। তো প্রচুর হরিণ মারা গেছে। তো যেগুলো সামনে দেখা গেছে এগুলো তো বোঝা গেছে। যেমন কুমিরের কোনো সমস্যা নাই। পানি বাড়লেই কি আর কমলেই কি? কমলেই কি? কুমির জানেই না কি হইল। তো এইভাবে অনেক প্রাণী। এটা আসলে প্রাকৃতিক দুর্যোগ। এখান থেকে আসলে এটা সব আল্লাহর হাতে। এটা আসলে এখানে আমাদের প্রাকৃতিক দুর্যোগে কোনো হাত নেই। তারপরে কিছুদিন পর মনে হয় বন রিকভার করে ফেলে। না, না, অবশ্যই আপনার সেই রিকভার করে কথাতেই ফেলে। আসতে চাই জি, যে জি, ওই জি। প্রকৃতি কখনো শূন্যস্থান না। শূন্যস্থান হয়। তো প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। আপনার রিকভার এই জিনিসটা হয় কি? ধরেন এই যে হরিণ, কুমির-টুমির, সরি, হরিণ আরো বিভিন্ন প্রাণী মারা গেল। মারা গেলে তো ওদেরকে খাওয়ারও প্রাণী আছে। তারা খাবে। বা ৫-৭ দিন, ৮-১০ দিন যেই পানির উচ্চতা ছিল, কোন প্রাণী শিকার করতে পারেনি। ধরেন একটা বাঘ ১০ দিন না খেয়ে আছে। তো এটাও কিন্তু আল্লাহর গিফট। যে তুমি ১০ দিন এইজন্য না খেয়ে ছিলা। এইজন্য আমি এগুলোকে মেরে এখানে রেখে দিছি। যাতে এই দুর্বল শরীর নিয়ে শিকার করতে গিয়ে তোমার যাতে মৃত্যু না হয়। এইজন্য দেখো আমি এখানে রেখে দিছি, তুমি খাও। এটাও হতে পারে। এটাও একটা ব্যালেন্স। জনাব আদনান, মানুষ যেন বন এবং আ প্রকৃতি এবং বন্যপ্রাণী যেন তার প্রতি ভালোবাসা, সহমর্মিতা জাগে। এই ধরনের কোনো উদ্যোগ আপনি নিয়েছেন কিনা? এরকম অনেক উদ্যোগ নিয়েছি। আমি আপনার যেকোনো এলাকায় যখন যাই, যে এলাকায় বন্যপ্রাণী মারা হয়, সাপসহ যেকোনো বন্যপ্রাণী। আমার একটা সংগঠন আছে, ডিপি কেলোজিয়ান স্নেক কনজারভেশন ফাউন্ডেশন। তো প্রায় ১.৫ লক্ষ মেম্বার আছে সারা বাংলাদেশ ব্যাপী। তারা সবাই আমার সংগঠনের স্বেচ্ছাসেবীরা। তাদের কাজই হচ্ছে যে
কারো বাড়িতে যদি বিপদাপন্ন বন্যপ্রাণী প্রবেশ করে, সাপ প্রবেশ করে, সেগুলোকে উদ্ধারপূর্বক আবার বনে ছেড়ে দেয়া। এই কাজ আমরা দীর্ঘ বছর বছর ধরে করে আসছি এবং যে এলাকাতে বন্যপ্রাণী নিধন করা হয় সেখানে আহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বা যারা শিকারের সাথে জড়িত তাদেরকে কাউন্সিলিং করি, প্রাণীর প্রয়োজনীয়তাটা বুঝাই। এবং আপনি জানেন কিনা জানি না, আমি বাংলাদেশের ইতিহাসে প্রথম আহ, হাতি নিয়ে কোর্টে গেছি, হাতি নিয়ে আমি রিট করেছিলাম আচ্ছা, আচ্ছা। এবং এটা বাংলাদেশের সেই সময়কার সবচেয়ে আলোচিত ঘটনা ছিল। ওই শেরপুর, ময়মনসিংহ, তারপরে আপনার খাগড়াছড়ি, বান্দরবন, বেশ কিছু হাতি হত্যা করা হয়েছিল এই বছর। তো কারো কাছ থেকে কোনো হেল্প না পেয়ে আমি কিন্তু রিড করি, আমার ২ বন্ধু সহ। এই হাতি নিয়ে রিড করি, বাংলাদেশের ইতিহাসে প্রথম হাতি নিয়ে রিড করা, এবং মাননীয় আদালত কিন্তু রুলও জারি করেন এটার উপরে, হাতি রক্ষায়। তো আদালতে বেশ কয়েকবার গিয়েছি শুধু বন্যপ্রাণী বন রক্ষা করার জন্য। লাউয়াছড়া বনের ২৫,০০০ গাছ কেটে চেয়েছিল রেল বিভাগ, কারণ বনের ভিতর দিয়ে রেল লাইন। এটা নিয়েও আমরা আদালতে গিয়েছি, একবার গিয়েছি, আগামীতেও যাব বন এবং বন্যপ্রাণী রক্ষা করার জন্য। যতদিন বেঁচে আছি, মানে মাঠে ঘাটে আদালতে সব জায়গায় কাজ করে যাব। আহ, জনাব আদনান আজাদ, আপনি এইরকম স্পিড নিয়ে এগিয়ে যান। আমাদের ভালোবাসা রইলো আপনার প্রতি। আপনি আপনার যে এত দামি সময় আমাদেরকে দিয়েছেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আর আমি আরেকটা কথা আবারও রিপিট করতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে আসবেন তাদেরকে অনুৎসাহিত করছি না, কিন্তু তাদেরকে শখের বসে এই জায়গাটাতে আসতে হবে, যে আমার শখ, আমার প্যাশন, আমি বন্যপ্রাণীর ছবি তুলবো, সেইভাবে আসলে। প্রফেশনালি আর কি। প্রফেশনালি কেউ প্রফেশনালি আসা যাবে না তা না, প্রফেশনালি আসলে মানে যে কেউ হতাশগ্রস্ত হয়ে যেতে পারেন, কারণ এটার বড় মার্কেট এখন পর্যন্ত তৈরি হয়নি, হয়তো আগামীতে তৈরি হয়ে যাবে, কিন্তু প্রফেশনালি নিলে সবাই হতাশগ্রস্ত হয়ে যাবেন। কিন্তু শখের বসে যারা আসতে চায় তাদের জন্য মোস্ট ওয়েলকাম। এই ব্যাপারে লেন্স, ক্যামেরা বা যে কোনো বিষয় হেল্প লাগলে আমি হেল্প করব, বা এই জিনিসগুলো কি লেন্স লাগবে, কি ক্যামেরা লাগবে, যারা সিনিয়ররা আছেন, মানে যে কোনো যা ধরনের হেল্প যে আপনার সাথে কোনো যোগাযোগের আমার সাথে মাধ্যমে যোগাযোগের আপনি মাধ্যমে আমি করতে হেল্প। পারেন। প্রিয় দর্শক, আমরা আজকে বন এবং বন্যপ্রাণীর সম্পর্কে অনেক অজানা তথ্য আজকে আমরা সংযুক্তের মাধ্যমে জানতে পারলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।